যাবে। So you all know that this is our fourth free live class of this new free course. And in this class, I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verb. এই modal verb মূলত কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, এগুলো হচ্ছে মডাল ভার্ব। সেমি মডাল ভার্ব গুলো হচ্ছে এই যে নিড টু, ডেয়ার টু বললাম, এছাড়া বি টু মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার টু, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সাপোজ টু, গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোকে সেমি মডাল বা সুডো মডাল বলে। এদেরও একটা আলাদা সেন্স আছে, একটা মিনিং আছে, তো সেই অনুযায়ী বাক্য গঠিত হয়। আমাকে এই মডালের ব্যবহারটা জানতে হবে। আমি ফার্স্টে কি বললাম যে মডাল কেন শিখবো, দেখেন স্পোকেন ইংলিশ বা ফ্রি হ্যান্ড রাইটিং এ এই মডাল অক্সিলারি ভার্ব অনেক বড় একটা জায়গা দখল করে আছে, অনেক বেশি এদের ব্যবহারটা হয়ে থাকে। কেন ব্যবহার হয়ে থাকে? আমি ওই যে শুরুতে বললাম যে ইংলিশে কেন আমরা কথা বলতে পারি না, আমরা টাইমের পরিবর্তন করতে পারি না। আপনি মনে করেন কারোর সাথে কনভারসেশন করছেন, কমিউনিকেশন করছেন, একটা টপিকের উপর স্পিকিং করছেন, যে টপিকের উপর কথা বলছেন বা কমিউনিকেশন বা কনভারসেশন করছেন, সেখানে বিভিন্ন ধরনের টাইমের ব্যবহার করতে হয়। এই টাইম অনুযায়ী আমরা টেন্সের সঠিক ব্যবহারটা পারি না, বা ভার্বের সঠিক ফর্মটা আমরা ইউজ করতে পারি না বলে ইংলিশে কথা বলতে পারি না। এই জন্য আমরা টেন্স শিখি। আমি প্রিভিয়াস ক্লাসগুলো থেকে আপনাদের টেন্সের ফাংশন নিয়ে কথা বলেছি, দেখিয়েছি। তো ইংলিশে টেন্স আছে তিনটা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এর চারটা করে ক্লাসিফিকেশন আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল টেন্সের স্ট্রাকচার 12টা স্ট্রাকচার, মানে একটা পার্টিকুলার ভার্বকে আপনি 12 ভাবে, 12টা টাইমে, 12 দিকে, 12টা সেন্সে নিতে পারবেন বা বলতে পারবেন। বাট এই 12টা টাইম মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে যথেষ্ট নয়। এটা সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য এই টেন্স এর পাশাপাশি আমাদের শিখতে হবে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। টোটাল মডাল সেমি মডাল দিয়ে 18টার মতো ভার্ব আছে। এরা আলাদা ক্যাটাগরির কিছু সেন্টেন্স ক্রিয়েট করে। এরা মূলত কেমন সেন্স দেয়? এরা মূলত পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি, রিকোয়েস্ট, পারমিশন, অব্লিগেশন, সাজেশন, এই ধরনের কিছু সেন্স প্রকাশ করে যেগুলো টেন্স দিয়ে সম্ভব নয়। মনে করেন আমি ভাত খাই, আই ইট রাইস। এখন যদি বলি আমি ভাত খেয়েছিলাম, কি হবে বলেন তো? আই এইট রাইস। কি হবে? আমি ভাত খেয়েছিলাম, আই এইট রাইস। কথাটা বুঝবেন কিন্তু, আই এইট রাইস। এখন আমি যদি বলি আমি ভাত খেতাম, বলেন তো এটার ইংরেজি কি? মনে করেন আমি এখন আর ভাত খাই না, ফলমূল খাই বা আদার্স ভেজিটেবল খাই, ভাত খাওয়াটা আমি অফ করে দিয়েছি। আগে ভাত খাওয়াটা আমার রুটিনের ভিতর ছিল, তো আমি বলছি যে আমি ভাত খেতাম। এই যে কথাটা আপনি কোন টেন্স দিয়ে বলবেন? আমি ভাত খাই, আই ইট রাইস, আমি খাচ্ছি, আই এম ইটিং রাইস। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। এই কথাগুলো মানে এই যে টাইমের পরিবর্তন করছি আমি, খাওয়া, তাই না? আমি টেন্স দিয়ে বলতে পারছি। বাট আমি ওই যে বললাম আমি ভাত খেতাম, এইটা কোন টেন্স দিয়ে বলবেন? এটা ভেবে দেখেন, পাস্ট কন্টিনিউয়াসও হয় না, পাস্ট পারফেক্টও হয় না, পাস্ট ইনডিফিনিটেও হয় না। তো এইটা বলার জন্য আপনাকে ওই মডেলের সাহায্য নিতে হবে। ওই যে 12টা টেন্সের টাইম, ওই 12টা টাইম মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারে না। তাহলে আমি ভাত খেতাম, আপনাকে বলতে হবে আই উড ইট রাইস, অথবা আই ইউজ টু ইট রাইস। আই ইউজ টু ইট রাইস। তাহলে এই যে ইউজ টু বা উড এর ব্যবহারটা আমি করছি, এটা হচ্ছে এই মডেল বা সেমি মডেল ভার্ব। তাহলে কেন এটা শিখতে হবে? যে কোনো বিষয় শেখার আগে আগে জানতে হবে আমি কেন শিখবো। আমরা কথার পরিবর্তন, ভাষা শেখার জন্য টেন্স শিখি, টাইমের পরিবর্তনের জন্য টেন্স শিখি, বাট টেন্স দিয়ে সব প্রকাশ করা যায় না, বিদায় মডেল বা সেমি মডেলের ব্যবহার শিখতে হবে। এবং এই মডেল সেমি মডেল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনেক বড় একটা জায়গা দখল করে আছে স্পোকেন অ্যান্ড রাইটিং এ। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি কি বললাম? একটা উদাহরণ দিলাম আমি, আপনারা হয়তো বুঝলেন যে আমি ভাত খেতাম, এটা আপনি কোন টেন্স দিয়ে বলবেন। সেটা বলার জন্য আপনাকে ওই মডেলের সাহায্য নিতে হবে। তার মানে টেন্স দিয়ে মনের সব কথা, হোল এক্সপ্রেশন সবকিছু প্রকাশ করা যায় না। এটা সম্পূর্ণভাবে যদি আপনি প্রকাশ করতে চান, এই 18টা মডেল সেমি মডেল জানতে হবে। আর 18টা মডেল সেমি মডেল জানা মানে কি? একটা পার্টিকুলার ভার্বকে আপনি 18টা টাইমে, 18 ভাবে, 18 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন। তো এই যে 18টা মডেল সেমি মডেল আর 12টা টেন্স, টোটাল 30টা স্ট্রাকচার হয়। 30টা স্ট্রাকচার মানে 30টা টাইম, 30 ভাবে একটা কথাকে বলা যায়। আপনি কতগুলো ওয়েতে, কত ভাবে একটা কথাকে বলতে পারেন, ট্রান্সফর্ম করতে পারেন, এর উপরেই ডিপেন্ড করে আপনার ফ্লুয়েন্সি। তো এইটা যদি আপনি পারেন, একটা পার্টিকুলার ভার্বকে যদি 30 দিকে, 30টা টাইমে, 30টা সেন্সে আপনি নিতে পারেন বা বলতে পারেন, কে আপনাকে আটকাবে? হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। যেটাই আপনার মনে বাংলায় আসুক না কেন, আপনি ইংলিশে বলতে পারবেন। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। সো দেখেন, এখন আমরা মডেলটা একটু দেখি। বলছে মডেলস। আর এইটা কমপ্লিট করার পর আমি আপনাদের একটা প্র্যাকটিক্যাল ইংলিশ রিডিং স্টোরি পড়াবো।
এই রিডিং পড়লে এখান থেকে অনেক বেনিফিট পাওয়া যায়। সেই বেনিফিটটা হচ্ছে আপনার রিডিং এর স্কিলের ডেভেলপমেন্ট হবে, প্রোনাউন্সিয়েশনের ডেভেলপমেন্ট হবে। আমরা অনেকেই রিডিং পড়তে পারি বাট অ্যাকচুয়াল বাংলা অর্থ বুঝি না, টেন্স আইডেন্টিফাই করতে পারি না, ফ্রেজ অ্যান্ড ক্লজ কোথায় লেখা আছে বুঝি না, পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারি না। ফর দ্যাট রিজন আমরা অ্যাকচুয়াল সেন্স বা অর্থটা আমরা বুঝি না। তো এটা অনেকগুলো দিক এটা ক্লিয়ার করে দেয়। এছাড়া এই রিডিং থেকে কিভাবে স্পিকিং বা রাইটিং ডেভেলপ করা যায় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এরপরে মোস্ট ইফেক্টিভ 120 স্পোকেন স্ট্রাকচারের একটা প্র্যাকটিক্যাল ব্যবহার আমি দেখাবো। সময় থাকলে, আপনারা থাকলে আমি দেখাবো। এখানে অনেকগুলো বিষয় আছে, তো আমি যেটা ছিলাম সেটাতে এই থাকি, আগে এটা শেষ করি। সেটা হচ্ছে মডাল ভার্বের ব্যবহার। এটা খুবই সহজ, খুবই সিম্পল একটা বিষয়, নিজেরা প্র্যাকটিস করলে পারবেন। তো দেখেন কি বলছে, মডালস আর অক্সিলারি ভার্বস, অর্থাৎ মডাল হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি মানে কি বলেন তো? হেল্পিং ভার্ব। হেল্পিং মানে কি? সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব মানে কি? যে ভার্ব গুলো অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে, যে ভার্ব গুলো অন্য একটা মেইন ভার্বের আগে বসে। তো আমার কথাটা একটু বোঝেন। বলছে দে আর ইউজ টু উইথ মেইন ভার্ব টু গিভ অ্যাডিশনাল মিনিং টু দ্য মেইন ভার্ব। তারা মেইন ভার্বের সাথে ব্যবহৃত হয় অতিরিক্ত তথ্য দিতে বা অর্থ দিতে মেইন ভার্বকে। বলছে এই অধ্যায়ে মডালগুলোর নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে, তবে মডালের পর কিন্তু ভার্ব সর্বদাই বেস ফর্মে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো বসানো যাবে না। তার মানে কি, আমরা টেন্সের স্ট্রাকচারে, টেন্সের যে 12টা স্ট্রাকচার আছে, এখানেও আমরা দেখছি হেল্পিং বা অক্সিলারি ভার্ব আছে, দুইটা টেন্স বাদে, প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্স বাদে। সো অক্সিলারি ভার্ব আছে। আর মেইন ভার্বেরও আমরা ফর্মের পরিবর্তন হতে দেখেছি, তাই না? দেখেছি না যে কোথাও ভার্বের সাথে এস বা ইএস, ডি, ইডি, আইএনজি, টিএন এরকম অনেক কিছু আছে। বাট মডাল গুলো হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব। আর এই মডালের পর মেইন যে ভার্বটা, আমি আবারও বলছি, মডালের পর মেইন যে ভার্বটা, এই ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হয় না। আগে এটা আমাকে জানতে হবে, সেটা যে মডালই হোক, ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড। তার মানে আমাদের কিন্তু এটা একটা বড় বেনিফিট বলা যেতে পারে, তাই না? এটা একটা বড় বেনিফিট মডেলের, যে আমার ভার্বের ফর্মে পরিবর্তন করতে হচ্ছে না, মেইন ভার্বের যে ফর্মের কোনো এস, ইএস, ডি, ইডি বসবে না। তাহলে কিভাবে এটা হয়? মডালের অর্থটা জানতে হবে। মডাল ভার্বগুলোর অ্যাকচুয়াল অর্থটা কি? যেমন ক্যান মানে পারা, কুড পারা অতীত অর্থে, মে সম্ভাবনা অর্থে পারা, মাইট পাস্ট অফ মে, শ্যাল বা উইল ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে ব্যবহৃত হয়। এই যে এখানে যা লেখা আছে আমি তাই বললাম, বাট শুধুই কি তাই? না, এই মডেলগুলো অনেক বৈচিত্র্যময়, প্রত্যেকটা মডেল ভিন্ন সেন্সেও বসে। সেই সেন্স গুলো আমি আপনাদের ডিটেলসে দেখাবো। তার আগে এখানে যেটা আছে এটা আগে একটু দেখেন। উড অতীত অভ্যাস অর্থে বসে, ইউজ টু এটা অতীত অভ্যাস অর্থে বসে, শুড উচিত অর্থে বসে, ought টু উচিত অর্থে বসে, মাস্ট মানে অবশ্যই, নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু সাহস করা, উড বেটার বা রাদার মানে বরং, উচিত বা ভালোই। এরপর দেখেন এইখানে একটা টেবল আছে, খুব সুন্দরভাবে দেওয়া আছে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট, আপনাদের এটা প্র্যাকটিস করতে হবে। ফার্স্টে সাবজেক্ট, দেন মডাল, দেন মেইন ভার্ব। মেইন ভার্বের ফর্মের কিন্তু চেঞ্জ নেই, বেস ফর্ম, দেন অবজেক্ট। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে কিন্তু ইংলিশে বাকি অংশটা অটোমেটিক্যালি পাওয়া যায়। যেমন আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। মানে ক্যান হচ্ছে অ্যাবিলিটি বা সামর্থ্য অর্থে পারা বোঝায়, আর মে কিন্তু পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে পারা বোঝায়। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। অ্যাবিলিটি আর পসিবিলিটি বোঝেন? মনে করেন আজ বৃষ্টি হতে পারে, আজ বৃষ্টি হতে পারে, তাহলে এই সেন্টেন্সটা ইংলিশে কি হবে? যে ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, কারণ এটা সম্ভাবনা আছে। বাট আমি 10 কেজি ভার বহন করতে পারি, আই ক্যান টেক 10 কেজি লোড, এটা সামর্থ্য, অ্যাবিলিটি অর্থে পারা বোঝায়। এই স্পিক ভার্বের ক্ষেত্রে আমি কখন ক্যান আর মে ব্যবহার করব বলেন তো? মনে করেন আমার ভার্বটা স্পিক, আমি কখন ক্যান ব্যবহার করতে পারি আর কখন মে ব্যবহার করতে পারি? সিচুয়েশন বুঝতে হয়, এটা একটা ভাষা, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, সিচুয়েশন বুঝে কথা বলতে হয়। যেমন আমি ইংরেজি জানি, আমি ইংরেজি পারি, এটা আমার একটা স্কিল, আমার ভিতরে আছে, আমার দক্ষতা, এই ল্যাঙ্গুয়েজটা আমার আছে জানা। সো আমি বলছি যে ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি, দ্যাট ইজ মাই স্কিল, আই হ্যাভ অ্যাচিভ দিস স্কিল, আমি স্কিলটা অর্জন করেছি, আমি পারি। আর মেয়েটাকে কখন ব্যবহার করতে পারি? যে আই মে স্পিক ইংলিশ, এটা বলছে সম্ভাবনা অর্থে। মানে কেমন জানেন? মনে করেন এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, আপনাদের সামনে আমি লেকচার দিচ্ছি, এই যে কথাগুলো বলছি না, বাংলাই তো কথা বলছি, আপনাদের লেকচার তো বাংলায় দিচ্ছি। তো আমি এখন বললাম কি, যে আমি তো এখন আপনাদের সামনে বাংলায় কথা বলছি, বাংলায় লেকচার দিচ্ছি, আলোচনা করছি মডাল ভার্ব নিয়ে।
আমি কিন্তু এখন বাংলাটাকে স্কিপ করে শুধু ইংলিশে কথা বলতে পারি। আমি কিন্তু এখন ইংলিশে কথা বলতে পারি, ইংলিশে লেকচার দিতে পারি। মানে হয়তো আমি ইংলিশে এখন লেকচার দিব, হয়তো আমি এখন ইংলিশে আপনাদের সামনে লেকচার দিতে যাচ্ছি, বাংলাটার পরিবর্তে বাংলাটাকে স্কিপ করে এখন আমি সব কথা আপনাদের সাথে ইংলিশে বলতে যাচ্ছি, হয়তো বলবো। তো এই যে কথাটা আমি বললাম না, এইখানে আমি মে ভার্বের ব্যবহারটা করতে পারি যে আমি তো এখন বাংলায় লেকচার দিচ্ছি, বাট নাও আই মে স্পিক ইংলিশ in front of you. You all know that today in this class, I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verbs. So there is a benefit of learning modal and semi-modal auxiliary verbs. When you are going to make sentences using modal and semi-modal verbs, you don't need to add s, es, d, ed, or ing with the main verb, but you have to know the actual meaning of every modal verb. And when you are going to able to make sentences using modal and semi-modal auxiliary verb, you will be able to use it in your speaking as well as writing. And modal verbs play a major role in English language or in English speaking or writing. For that reason, I can say that you have to practice it as well as you have to know that how to make negative interrogative or negative interrogative sentences using modal and semi-modal auxiliary verb. So এই যে আমি ইংলিশে কথা বললাম, এটা আমি ওইখানে বলতে পারি যে আমি কিন্তু এখন ইংলিশে কথা বলতে পারি। এই যে বলবো, হয়তো বলতে যাব, এরকম সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে আপনি কখন মে ব্যবহার করবেন, কখন ক্যান ব্যবহার করবেন। আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি, এটা লেস পসিবিলিটি বোঝায়। মনে করেন ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, হওয়ার সম্ভাবনা 50%। আমি যদি বলি ইট মাইট রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, হওয়ার সম্ভাবনা 30%, এরকম। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই ওট টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। দেখেন, শুড মানে উচিত, ওট টু মানে উচিত। পার্থক্য কি জানেন? ইন জেনারেলি কোনো কিছু করা উচিত, এখানে শুডের ব্যবহার হয়। আমার বাড়ি যাওয়া উচিত, আই শুড গো হোম। আমার বই পড়া উচিত, আই শুড রিড বুক, এইখানে শুডের ব্যবহার হয়। আর ওট টুর ব্যবহারটা কোথায় হয় জানেন? ওট টু এর ব্যবহারটা মূলত হয়ে থাকে দায়িত্বের সাথে বা কর্তব্যের সাথে কারো কোনো কাজ করা উচিত, বেশি পলাইটনেস প্রকাশ করে। যেমন আমার পিতামাতাকে মান্য করা উচিত, দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি অর ডিউটি। আই ought টু obey my parents, আমার দেশের সেবা করা উচিত। I ought to serve my country, I mean instead of should, if you use ought to here it will be more appropriate। হ্যাঁ, শুডের পরিবর্তে পরিবর্তে ought to ব্যবহার করলে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট এই জায়গায় আর কি হয়ে থাকে। এরপর দেখেন মাস্ট, আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা দরকার বা প্রয়োজন। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস করি বা সাহস দেখাই, সাহস দেখানো, ডেয়ার টু। সো এইভাবে এই প্র্যাকটিসটা করতে হবে। এখন দেখেন, আপনাকে শুধু প্র্যাকটিস করলে হবে না, সেই সাথে একটা বাক্যকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করা শিখতে হবে। সেটা আপনি কিভাবে করবেন, সেটা কথাটা বোঝার চেষ্টা করেন। সেটা আপনি করতে পারেন জাস্ট এই যে মডেল গুলো দেখছেন, এগুলো তো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, জাস্ট এদের সাথে নট বসালে নেগেটিভ হবে, এদেরকে সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হবে। খুবই সিম্পল বিষয়, আমি পিডিএফ দিয়ে দিলে ক্লাস শেষে আপনারা প্রত্যেকে প্র্যাকটিস করবেন। দেখেন অনেক সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড অর্গানাইজড ওয়েতে এটা সাজানো। আই ক্যান স্পিক ইংলিশ, আই কুড স্পিক ইংলিশ, আই মে স্পিক ইংলিশ, অনেক সুন্দরভাবে দেওয়া আছে। আমি যা যা বললাম, এই দেখেন, হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড, সে শৈশবে নদীতে সাঁতার কাটতো। মাদার ইউজ টু রিসাইট হোলি কোরআন এভরিডে, মা প্রত্যহ কোরআন পাঠ করতেন। হি কুড অ্যান্সার দ্য কোশ্চেন, সে প্রশ্নটার উত্তর দিতে পারতো। হিমেল উড গো টু দ্য সিনেমা এট টাইমস, হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। তো এইভাবে আর কি এই সেন্টেন্স গুলো হয়ে থাকে। এখন দেখেন আমরা কিভাবে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গুলো তৈরি করতে পারি। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন। আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না, আমি ইংরেজি বলতে পারি না। উই কুডন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না, আমরা চিঠি লিখতে পারতাম না। ইউ শুডন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ শুডন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। হি উডন্ট সিং আ সং, সে গান গাইতো না। শি মাইটন্ট, আই মিন মাইট নট প্লে ফুটবল, সে ফুটবল নাও খেলতে পারতো। দেখছেন কিভাবে আমি বাংলাগুলো করছি, এটা করা শিখতে হবে। সে ফুটবল নাও খেলতে পারতো। আই শান্ট ডু দা ওয়ার্ক, দে হি শি এর সাথে শ্যাল হয় না, আই বা উই এর সাথে হয়। আই শান্ট ডু দা
দ্য ওয়ার্ক, আমি আমি কাজটা করব না। হি ওন্ট ক্লাইম্ব আ ট্রি, সে সে গাছে উঠবে না। ওন্ট মানে উইল নট। রানা মাস্ট নট ড্রাইভ আ কার, রানা অবশ্যই গাড়িটা চালাবে না। রানা মাস্টেন্ট এরকম বলা যায় না, এটা মাস্ট নটই বলতে হয়। সো ইউ কান্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। ইউ শুডন্ট ড্র পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ উডন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে না। ইউ মাস্ট নট ড্র আ পিকচার, তুমি অবশ্যই ছবি আঁকবে না। আই শ্যান্ট গো টু ঢাকা, আমি ঢাকা যাব না। হি ওন্ট ডু ইট, সেটা করবে না। উই ওন্ট এগ্রি অন ইট, আমরা এটাই রাজি হব না। সো এইভাবে আর কি আপনারা করার চেষ্টা করবেন। ক্যান আই প্লে ফুটবল, কোশ্চেনটা কিভাবে হবে, জাস্ট মডেল অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। সো ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি। কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম। উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে। মাস্ট হি ড্র আ পিকচার, সে কি অবশ্যই ছবিটা আঁকবে। মে শি রাইট আ লেটার, সে কি চিঠিটা লিখতে পারে। শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজি বলা উচিত। রাইট মাইট রানা ডু দ্য ওয়ার্ক, রানা কি কাজটা করতেও পারতো। উইল রানি ডু দ্য ওয়ার্ক, রানী কি কাজটি করবে। সো আপনি যে মডেল নেন, যে সাবজেক্ট নেন, সেভাবেই সেন্টেন্স হতে থাকবে। যে মেইন ভার্ব নেন, এখানে অনেক কোশ্চেন দেওয়া আছে, সেই প্র্যাকটিসটা করতে হবে। আর এরপরের বিষয়টা কি জানেন, আমি একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা মডেল দেখছেন, ক্যান, কুড, মে, মাইট, উড, ইউজ টু, এগুলোর ডিটেলস কিছু ব্যবহার আছে, যেটা জানা বা বোঝা গুরুত্বপূর্ণ। এগুলো আমার লেখা যে বইটা আছে, আপনারা দেখেছেন হয়তো, এই যে বইটা স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটাতে ইন ডিটেলস এ মডেল ভার্বের ব্যবহার দেওয়া আছে। আমি যদিও দেখিয়ে দিচ্ছি এখন, বাট এটা একদিনে শেষ করা জিনিস না, একদিনে এটা শেষ হয় না। এটা ডে বাই ডে ডেভেলপ করতে হয়। আমার পেইড কোর্সের ক্লাসে এই যে মডেল ভার্বের উপর প্রায় 3-4টা ক্লাস আছে। সেই 4টা ক্লাসে ইন ডিটেলস এগুলো ডেসক্রাইব করা। অর্থাৎ দেখেন, এই যে আমার যে বইয়ের যে ইন্ডেক্সটা, প্রায় 16 থেকে, হ্যাঁ, 15 থেকে 23 নম্বর চ্যাপ্টার পর্যন্ত সবই এই মডাল ভার্বের উপর। ফার্স্ট চ্যাপ্টার কনসেপ্ট অ্যাবাউট মডাল ভার্ব, দেন 16 নম্বর ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড আর উড, ইউজ টু, সেমি মডাল ভার্ব, am to, is to, are to, was to, were to, am, is, are, was, are, supposed to, have to, has to, had to, had better, would rather, would like to। তাহলে এই যে মডাল ভার্ব গুলো এখানে এই বইটাতে দেওয়া আছে, 15 থেকে 24 নম্বর চ্যাপ্টার, এগুলো যদি আমি এখন একটা ক্লাসে শেষ করি, সেটা কি সম্ভব? সম্ভব না। সো এইগুলো আপনাদেরকে পড়তে হবে, এগুলো আপনাদেরকে জানতে হবে ডিটেলসে। ডিটেলসটা কেমন, মনে করেন ক্যান মানে আমরা কি জানি, আমরা জানি যে ক্যান মানে পারা, কিন্তু এই এই ক্যান ভার্বটি বিভিন্ন সেন্সে বসে থাকে পরিবর্তন হয়ে, সেটা কেমন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার ইউজেস অফ ক্যান। বলছে ক্যান হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। ক্যান শব্দটি সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে থাকে। এখন আমরা দেখব ক্যান শব্দটি সেন্টেন্সে কত ভাবে বসতে পারে, কত ধরনের অর্থ দিতে পারে। স্ট্রাকচার 1, ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, যেটা অ্যাবিলিটি বোঝায়। স্ট্রাকচার 2, ক্যান বি প্লাস নাউন, হতে পারে বোঝায়। স্ট্রাকচার 3, ক্যান বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারে বোঝায়। অ্যান্ড স্ট্রাকচার 4, ক্যান হ্যাভ প্লাস পজিশন, কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকতে পারে বোঝায়। এই যে ফাংশন গুলো, এইটা আমরা কতজন বুঝি। ক্যান বি, ক্যানটা অক্সিলারি, এখানে বিটা মেইন ভার্ব, যার মানে হওয়া বা থাকা। এই দেখেন, বলছে নাম্বার 1 কি বলছে, অ্যাবিলিটি অর্থে, মানে এখানে হচ্ছে ক্যানের অ্যাজ ইউজুয়াল বা ইন জেনারেল যে ব্যবহারটা আমরা জানি সেইটা। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে পারি, এইভাবে আর কি দেওয়া। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ। বাট এইখানে দেখেন কি বলছে, নাম্বার 2 নাম্বার 3 বলছে রিকোয়েস্ট অ্যান্ড পারমিশন। মানে এই ক্যান ভার্বটি আমরা জানি যে ক্যান মানে পারা, কিন্তু এই একই শব্দ আবার রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশন, আবারও বলছি, অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে বসে থাকে এই ক্যান ভার্বটি। কি বললাম বলেন তো, মানে এখানে আপনার ভুলে যেতে হবে যে ক্যান মানে পারা, এখানে আপনার ভুলে যেতে হবে ক্যান মানে পারা। এই ক্যানের ব্যবহারটা বৈচিত্র্যময়। কি বলছে, ক্যান শব্দটি আবার রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের জন্য বসে। যেমন ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিবে। ক্যান ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, তোমার জীবনের গল্পটি আমাকে বলবে। ক্যান ইউ গো উইথ মি অ্যাট লাঞ্চ, আমার সাথে লাঞ্চে যাবে। এখন আপনি কি কি বলতে পারেন, যে যাবে, বসবে, এগুলো তো আমরা উইল দিয়ে করতে পারি, ক্যান কেন।
উইল ইউ সিট বিসাইড মি, উইল ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি। আমরা উইল দিয়ে বলতে পারি, ক্যান কেন আমরা বলি না এটা, যে ক্যান দিয়ে কেন বলবো? দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর, মিনিং না। আগে এটা বুঝতে হবে, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করে কখনো ভাষা শেখা যায় না। আপনি যাকে রিকোয়েস্ট করছেন, মনে করেন আপনি বলছেন যে তুমি কি আমার পাশে বসবে, এটা আপনি কিভাবে বলছেন, আপনার এই বলার ধরনটা কি? যদি ডিরেক্টলি বলেন তুমি কি আমার পাশে বসবে, আপনি উইল এর ব্যবহার করতে পারেন, যে উইল ইউ সিট বিসাইড মি। আপনি যদি অনুরোধ করে কথাটা বলেন যে তুমি কি একটু আমার পাশে বসবে, তখন আর উইল না বলে ক্যান ব্যবহার করলে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। ক্যান ইউ সিট বিসাইড মি, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, তোমার জীবনের গল্পটি আমাকে বলবে। ক্যান ইউ গো উইথ মি এট লাঞ্চ, আমার সাথে লাঞ্চে যাবে। এই যে তুমি তুমি কেন বলছি জানেন, এর কারণ হচ্ছে ক্যান একটা ইনফর্মাল ওয়ার্ড, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, এগুলো টাকা দিয়ে কিনতে পাবেন না। তুমি মানে ক্যান শব্দটি একটা ইনফর্মাল ওয়ার্ড, যার সাথে তুই তোকারি বা তুমি আমি করে সম্পর্ক আপনার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল বা বয়সে ছোট যারা আছে তাদের সাথে কথা বলতে গেলে এই ক্যানের ব্যবহারটা করা যায় রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের ক্ষেত্রে। সেম ওয়েতে ক্যানের ক্যান ছাড়াও আরো দুইটা ভার্বের ব্যবহার হয় এই রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের ক্ষেত্রে, যে দুইটা ভার্ব পলাইটনেস বা ফর্মাল মিনিং প্রদান করে। সেটা হচ্ছে কুড এবং উড। প্রত্যেকটা ভার্বের নিজস্ব অর্থ আছে। ক্যান মানে যেমন পারা, কুড মানে পারতাম, উড মানে করতো, যেত, খেত, এরকম একটা সেন্স বোঝায়। বাট এই তিনটা ভার্ব ক্যান, কুড অ্যান্ড উড এদের নিজস্ব অর্থের বাইরেও রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের জন্য ব্যবহৃত হয়। ক্যান ইনফর্মাল মিনিং প্রদান করে, কুড এবং উড ফর্মাল মিনিং প্রদান করে। যেমন আমি যদি এখানে বলতাম কুড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আপনি কি আমাকে এক গ্লাস পানি দিবেন। কুড ইউ সিট বিসাইড মি, আপনি কি আমার পাশে বসবেন। উড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন। উড ইউ গো উইথ মি এট লাঞ্চ, আমার সাথে লাঞ্চে যাবেন। আর কুড ইউ গো উইথ মি এট লাঞ্চ। সো এই হচ্ছে মেইন বিষয়। এই জন্য বলছি এই মডেল ভার্ব গুলো একটু বৈচিত্র্যময়, এই অ্যাকচুয়াল মিনিং এর বাইরে আরো বিভিন্ন অর্থ দিয়ে থাকে। এরপর দেখেন স্ট্রাকচার টু, ক্যান বি প্লাস নাউন। ক্যান বি প্লাস নাউন, এখানে বি মানে হওয়া বা থাকা। যদি দেখা যায় বি এর পর পার্সন বা নাউন আছে, বি এর মানে হওয়া। আর যদি প্লেস বা অ্যাডভার্ব থাকে, বি এর মানে থাকা। যেমন হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, সে একজন ফ্রিল্যান্সার হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। আবার দেখেন ক্যান বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারে বোঝায়, এখানে অ্যাডভার্ব। অর্থাৎ হি ক্যান বি এট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। রুমা ক্যান বি এট স্কুল নাও, রুমা এখন স্কুলে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা এখন অফিসে থাকতে পারে। এরকম একটা সেন্স দেয়। আবার দেখেন ক্যান হ্যাভ প্লাস পজিশন, কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকে। বি মানে সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকে, নিজে কোনো প্লেসে থাকে। আর হ্যাভ মানে সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কিছু থাকে। যেমন শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। তাহলে এইভাবে সাবজেক্ট নিজে কোথাও থাকে ক্যান বি, সাবজেক্ট কিছু হয় এখানেও ক্যান বি প্লাস নাউন। আর সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকে তখন কি হবে, ক্যান হ্যাভ। ক্যান হ্যাভ, আবারও বলছি অধিকার বা মালিকানা। তাহলে দেখছেন আমরা তো শুধু জানি যে ক্যান মানে পারা, কিন্তু সেই একটা ভার্ব কত বড় একটা চ্যাপ্টার হয়ে গেল। তো এই জন্য বলছি যে এই মডাল ভার্বের বিস্তারিত ব্যবহারটা আমাদের জানতে হবে। এরপর দেখেন আরো একটু সামনে যদি আসি, এইভাবে ক্যান, এইভাবে কুডের ব্যবহার দেওয়া আছে, এইভাবে আপনার মে এবং মাইট ভার্বের ডিটেলস ব্যবহার দেওয়া আছে, এইভাবেই আপনার ইউজ টু ভার্বের ডিটেলস ব্যবহার দেওয়া আছে। এখন সবগুলো দেখাতে গেলে তো সময় চলে যাবে, আমি আরো অনেকগুলো বিষয় বলবো। আমি একটু এই ভার্বটা নিয়ে কথা বলি, এই জায়গাটাতে আপনারা একটু মনোযোগ দেন, কারণ এই যে ইউজ টু যে ভার্বটা, এটা খুবই ইউজফুল একটা ভার্ব প্র্যাকটিক্যাল, স্পোকেন এবং রিটেন ইংলিশে। এবং দেখেন আমি কত সুন্দরভাবে এই ভার্বগুলোর ব্যবহার সাজিয়েছি বা অর্গানাইজ করেছি এই জায়গাটাতে। যেমন কি বলছে একটু দেখেন, মানে কেন আমাদের এই ভার্বগুলোর ব্যবহার শিখতে হবে। টেন্স দিয়ে এই রিলেটেড কথাগুলো অ্যান্সার করা যায় না। এই ভার্বের ব্যবহার না জানলে আপনি এই কথাগুলো বলতে পারবেন না, ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবেন না ভালোভাবে, যে সে প্রত্যহ কোরআন পড়তো। দেখেন কি বলছে, প্রথম থেকে যাই। বলছে প্রতিটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস আছে, আর এই অভ্যাসগুলোর মধ্যে কোনো কোনো অভ্যাস অতীতে ছিল,
কিন্তু বর্তমানে নেই, আবার কোনো অভ্যাস অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আছে, আবার কোনো অভ্যাস ভবিষ্যতে হয়ে যাবে। যেমন সে প্রত্যহ কোরআন পড়তো, আমি গল্প করতে অভ্যস্ত, পলি নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। তো এই ধরনের বাক্যগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। এই বাক্যগুলো ইংরেজিতে করতে হলে আমাদের এই ইউজ টু এর ব্যবহার জানাটা প্রয়োজন। যেমন দেখেন, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আবারও বলছি, মানে অতীতে কেউ কোনো কিছু করতো, কোনো কাজ কারো করা অভ্যাস ছিল, হ্যাবিট ছিল। মনিরা প্রত্যহ সকালে কোরআন পড়তো। মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। ছাত্র জীবনে আমি একটানা 8 ঘন্টা পড়তাম। আই ইউজ টু স্টাডি 8 আওয়ার্স অ্যাট এ স্ট্রেচ ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ। সে প্রতি সোমবার আমাকে লিখতো। শি ইউজ টু রাইট মি এভরি মানডে। শি ইউজ টু রাইট মি এভরি মানডে। তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত। দে ইউজ টু গো টু দ্য সি বিচ এভরি ইয়ার। দে ইউজ টু গো টু দ্য সি বিচ এভরি ইয়ার। আলিম সকালে ঘুমাতো। আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং। অর্থাৎ সাবজেক্ট, দেন ইউজ টু, দেন মেইন ভার্বের বেস ফর্ম। ওকে, এগুলো যখন আপনি নেগেটিভ করবেন, দেখেন এই সেন্টেন্স গুলো ওয়ান কাইন্ডস অফ পাস্ট টেন্সের সেন্স ক্রিয়েট করে। তো দুই ভাবে নেগেটিভ করা যায়। একটা হচ্ছে, যেহেতু ইউজ টু এটা মডাল ভার্ব বলছি আমি, তো এর সাথে নট বসালে নেগেটিভ হবে। অথবা ওই পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স যেভাবে নেগেটিভ করতে হয়, ডিডের ব্যবহার করে সেটা করে আপনি এটা করতে পারবেন। ডিড ব্যবহার করলে আর ইউজড থাকবে না, ডিটা থাকবে না, বেস ফর্মে চলে আসবে। যেমন, আমি ধূমপান করতাম না। আপনি বলতে পারেন আই ইউজ নট টু স্মোক, অথবা আই ডিডন্ট ইউজ টু স্মোক। মনি গান শুনতো না। মনি ইউজ নট টু লিসেন টু মিউজিক, আর মনি ডিডন্ট ইউজ টু লিসেন টু মিউজিক। রনি টিভি দেখতো না। রনি নেভার ইউজ টু ওয়াচ টিভি, আর রনি ডিড নেভার ইউজ টু ওয়াচ টিভি। সো এইভাবে আর কি এই সেন্টেন্স গুলো হয়ে থাকে। এরপর দেখেন, যখন আপনি কোশ্চেন করবেন, ওই ডিডটা আগে আসবে, হেল্পিং ভার্বটা আগে আসবে। যে তুমি কি নদীতে সাঁতার কাটতে। দেখেন কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্স গুলো কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফের বিভিন্ন কনভারসেশন বা ট্রান্সলেশনে বলে থাকি। সো তুমি কি নদীতে সাঁতার কাটতে। ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার। কি বলছে, ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার। নীলু কি সকালে ঘুমাতো। ডিড নীলু ইউজ টু স্লিপ এট মর্নিং। তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন। ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি। ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি। খুবই প্র্যাকটিক্যাল। এবার দেখেন, অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে অ্যাম ইজ আর ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি হয়। মানে এর আগে যেটা দেখলাম, অতীতে কেউ কিছু করতো, আর অতীত থেকে করতে করতে এখনো কারো কাজ করা অভ্যাস, কোন একটা কাজ, এই স্ট্রাকচারটা হয়। অ্যাম ইজ আর ইউজ টু প্লাস আইএনজি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে না আমাদের, ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার, সেটাই ভিতরে ইউজ টু নামক ফ্রেজাল ওয়ার্ডটা যুক্ত করা। আর কিছু না, আমি আবারও বলছি, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার, সেটাই ভিতরে ইউজ টু নামক ফ্রেজাল ওয়ার্ডটা যুক্ত করা। যেমন সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত। হি ইজ রিডিং দ্য হোলি কোরআন, সে কোরআন পড়ছে, তো হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন, সে হোলি কোরআন পড়তে অভ্যস্ত। হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন। জাকির প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত। জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং। জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং। আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত। উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। আমি প্রতি রাতে গান শুনতে অভ্যস্ত। আই এম ইউজ টু লিসনিং টু সং এভরি নাইট। আই এম ইউজ টু লিসনিং টু সং এভরি নাইট। নেগেটিভ করা খুব সহজ, ওই হেল্পিং বা অক্সিলারি ভার্বগুলোর সাথে নট বসালে নেগেটিভ হয়ে যাবে। লুনা ছেলেদের সাথে গল্প করতে অভ্যস্ত নয়। লুনা isn't used to gossiping with boys. লুনা isn't used to gossiping with boys. তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়। They aren't used to swimming in the river. They aren't used to swimming in the river. জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়। মিস্টার জাকির isn't used to eating rice. মিস্টার জাকির isn't used to eating rice. ইন্টারোগেটিভ হেল্পিং ভার্বটা আগে আসবে। করিম সাহেব কি ভ্রমণের সময় ঘুমাতে অভ্যস্ত। ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপ ইন দ্য জার্নি। ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপ ইন দ্য জার্নি। তারা কি রাত জেগে পড়তে অভ্যস্ত। আর দি ইউজ টু স্টাডিং কিপিং আপ লেট। আর দি ইউজ টু স্টাডিং কিপিং আপ লেট। তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত। আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস। আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস। তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত। আবার ভবিষ্যতে কেউ কোনো কাজে অভ্যস্ত হয়ে যাবে, উইল গেট ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। মানে ফিউচার কন্টিনিউয়াস এর যে স্ট্রাকচার, সেটাই উইল গেট এর পরিবর্তে বি ইউজ টু বলা যায়।
মানে ভিতরে ইউজ টু শব্দটা অ্যাড করা, যেমন মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে, মিলন উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। জাকির খুব শীঘ্রই দিনে 10 ঘন্টা কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, জাকির উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 hours a day। তুমি তাড়াতাড়ি গোলমালের মধ্যে ঘুমাতে অভ্যস্ত হয়ে যাবে, ইউ উইল সুন গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ। ইউ উইল সুন গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ। তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে, দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক। দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক। তুমি 2 মাসের মধ্যে বরিশালে থাকতে অভ্যস্ত হয়ে যাবে, ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 months। ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 months। তো এইভাবে আর কি এটা হয়ে থাকে। আপনারা এগুলো দেখবেন, আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি, কারণ সবাই তো আর পেইড কোর্সে আসবেন না। বাট এই মডেল ভার্বকে ডিটেলসে শেখার চেষ্টা করবেন, শুড, শুড বি, শুড হ্যাভ বিন, অনেক কিছু আছে। তো যাই হোক, আমি এখন আপনাদের একটু এখানে উড ভার্বের ডিটেলস ব্যবহার আছে, উডের প্রায় 9 রকমের ব্যবহার আছে, অনেক কিছু আছে। তো যাই হোক, আমি এখন আপনাদের একটু সেমি মডেলটা নিয়ে কথা বলবো। সেমি মডেল ভার্বটা কেমন এটা একটু দেখেন, এটা কমপ্লিট হলে আমি প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসবো, প্র্যাকটিক্যালি কনভারসেশন সলভ করে আপনাদেরকে দেখাবো। দেখেন সেমি মডেল আসলে কি, বা এটা কিভাবে ব্যবহৃত হয়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন, ফোকাস করবেন বিষয়গুলোর উপরে, প্রত্যেকটা বিষয়ের উপরে ভালোভাবে ফোকাস করার চেষ্টা করবেন। তো দেখেন এখানে কি বলছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দেখেন সেমি মডেল ভার্ব গুলো কেমন বলছে, ইউজ অফ এম টু ইজ টু আর টু, মানে বাংলা ডেফিনেশনটা কেমন, সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সে ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য এম টু ইজ টু আর টু ব্যবহার করতে হবে। অর্থাৎ এটা এরকম মূলত যে ইচ্ছা না থাকলেও দায়িত্বের খাতিরে, কর্তব্যের খাতিরে বা বাধ্য হয়ে কোনো একটা কাজ করা লাগে বা করতে হয়, যেমন মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়, মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি, এটা হচ্ছে সেমি মডেলের একটা সেন্টেন্স। আমি যদি বলতাম যে মুক্তা প্রত্যহ রান্না করে, মুক্তা কুকস রাইস ডেইলি, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স হতো, বাট এখানে মুক্তাকে রান্না করতে হয়, মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি, ইজ টু কুক রাইস ডেইলি। জাকিরকে প্রত্যহ সকালে অফিসে যেতে হয়, জাকির ইজ টু গো টু অফিস এভরিডে। ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়, স্টুডেন্টস আর টু স্টাডি মাস। এগুলো যখন আপনি নেগেটিভ করবেন, তাদের স্কুলে যেতে হয় না, দে আর নট টু গো টু স্কুল এভরিডে। পপিকে ভাত রান্না করতে হয় না, পপি ইজ নট টু কুক রাইস ডেইলি। আমার এখন ক্লাস নিতে হয় না, আই এম নট টু টেক আ ক্লাস নাও। ইভানকে কি প্রত্যহ পড়তে হয়, ইজ ইভান টু রিড এভরিডে। তাদের কি প্রত্যহ কাজ করতে হয়, আর দে টু ওয়ার্ক এভরিডে, আর দে টু ওয়ার্ক এভরিডে। সো এইভাবে এটা হয়ে থাকে, অজয়ের ব্যবহার হয়ে থাকে। এরপর আরেকটা ভার্ব একটু আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে অ্যাম ইজ আর অজয়ের সাপোজ টু। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভার্ব। যেমন দেখেন, সাপোজ টু মানে কারো কোনো কাজ করার কথা, আই অ্যাম সাপোজ টু গো টু দ্য অফিস, আমার অফিসে যাওয়ার কথা। ইউ আর সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, তোমার বিমানবন্দরে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। দে আর সাপোজ টু রহিমস হোম, তাদের আজ রহিমের বাড়িতে যাওয়ার কথা। আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে, আজ আমার একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। ইউ আর সাপোজ টু সিং আ সং টুডে, তোমার একটা গান গাওয়ার কথা। হি ইজ সাপোজ টু প্লে ক্রিকেট, তার ক্রিকেট খেলার কথা। আপনি যখন নেগেটিভ ইন্ট্রোগেটিভ করবেন, জাস্ট অ্যাম ইজ আর এর সাথে নট বসালে নেগেটিভ, অ্যাম ইজ আর সাবজেক্টের আগে গেলে ইন্ট্রোগেটিভ। সো আই ওয়াজ সাপোজ টু থাকলে কি হবে, আই ওয়াজ সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, আমার বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ, আমার মাছ ধরতে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে, আমার আজ একটা গাড়ি চালানোর কথা ছিল। সো যাই হোক, এইভাবে আপনারা নিজেরা একটু কমপ্লিট করবেন, নিজেরা একটু এই সেমি মডেল ভার্বগুলোকে দেখার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন। এই দেখেন, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু মানে কি জানেন, বাধ্য হয়ে কাউকে কোনো কাজ করতে হবে। আবারও বলছি কি হবে এটা, যে বাধ্য হয়ে, মানে কোনো একটা কাজ করার ইচ্ছা না থাকলেও করতে হবে। যেমন আহ তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। এইগুলো যখন আপনি নেগেটিভ করবেন, ডোন্ট হ্যাভ টু, ডাজেন্ট হ্যাভ টু, এগুলো বসে থাকে, এগুলো কোথায় কিভাবে বসে আমি এটা নিয়ে পরে বলবো আপনাদেরকে, কারণ এখন দেখাতে গেলে এটা অনেক সময় চলে যাবে। এই দেখেন, হ্যাড টু মানে করতে হয়েছিল, যখন আপনি নেগেটিভ করবেন ডিডের ব্যবহার হয়, মেইন ভার্বটা হ্যাভ হয়ে যায়। এই দেখেন, আহ আমাকে লন্ডনে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু লন্ডন। আমাকে লন্ডনে যেতে হয়নি, আই ডিডন্ট হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল, ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়নি, ডিডন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন। সো যাই হোক,
আমি আপনাদের একটা বিষয় দেখাই, তারপর আমি ওই যে প্র্যাকটিক্যাল রিডিং এর জায়গাটাতে আসতেছি। প্রত্যেকে একটু এই জায়গায় মনোযোগ দেন, দেখেন জাস্ট একটা জিনিস দেখাবো, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে ইংরেজি ভাষাটা কি, বা আমরা কেন ইংলিশে কথা বলতে পারি না। দেখেন আমি একটা পার্টিকুলার ভার্বকে ব্যবহার করে টেন্স, মডাল, সেমি মডাল দিয়ে সবগুলো সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। দেখি আমি পারি কিনা, বা কতগুলো হয় আমরা দেখি। সো একটু এই জায়গাটাতে মনোযোগ দেন। ওই যে আমি কি বললাম, যে একটা কথাকে কতগুলো ওয়েতে, কতগুলো সেন্সে, কত ভাবে আমরা নিতে পারি বা বলতে পারি। মনে করেন ড্রাইভ, এই ড্রাইভ শব্দটার বাংলা অর্থ কি? ড্রাইভের বাংলা অর্থ হচ্ছে, আমরা জানি যে ড্রাইভ মানে চালানো। এখন আমি যদি এটা দিয়ে সেন্টেন্স তৈরি করি, ফর এক্সাম্পল, হি ড্রাইভস এ কার, এই বাক্যটার বাংলা কি? সে একটা গাড়ি চালায়। এটা কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল টেন্স। আমি যদি বলি হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে, সে একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। এরপর কি হবে? হি হি ওয়াজ ড্রাইভিং, হি ওয়াজ DRI ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। তারপর কি হবে? হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে, সে একটা গাড়ি চালাতে থাকবে। এই হচ্ছে ছয়টা টেন্স, কিন্তু আমার হয়ে গেছে একটা ভার্ব, সেটা হচ্ছে ড্রাইভ। দেন হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে, সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। DRI, he has driven a car, he has DRIVEN, সে একটা গাড়ি চালিয়েছিল। দেন হি উইল হ্যাভ ড্রিভেন, উইল হ্যাভ ড্রিভেন, উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। নয়টা টেন্স হয়ে গেছে। হি হ্যাজ বিন ড্রাইভিং, হি হ্যাজ বিন DRIVING ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে একটা গাড়ি চালাচ্ছে। হি হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর ফাইভ ফর 5 আওয়ার্স, সে 5 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছে। এই সে 5 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছে। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং আ কার ফর দ্য লং টাইম, সে অনেক দিন ধরে গাড়ি চালাতে থাকবে। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং দ্য কার ফর দ্য লং টাইম, সে অনেক দিন ধরে গাড়িটা চালাতে থাকবে। সো এইভাবে আর কি এই সেন্টেন্স গুলো হলো। এবার দেখেন, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই দেখেন, হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। দেন হি কুড, হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো। হি ইউজ টু, হি ইউজ টু ড্রাইভ DRIVE আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি ইজ টু, হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে তার গাড়ি চালানোর কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি হ্যাজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। দেন হি আচ্ছা, টেন্স লিখছিলাম, এরপরে মডাল, সেমি মডাল দেখেন একটু। হি ক্যান ড্রাইভ এ কার, হি কুড ড্রাইভ এ কার, হি শুড ড্রাইভ এ কার। দেখেন হি শুড ড্রাইভ, হি শুড ড্রাইভ এ কার, তার একটা গাড়ি চালানো উচিত। হি মে ড্রাইভ এ কার, হি মে, sorry to say, he must drive a car, he might drive a car. So he would drive a car, he used to drive a car, he is to drive a car, he has to drive a car, he is supposed to drive a car. So এখানে এই সাপোজ টু এর পরে আরো কিছু বাক্য আছে, যেমন হি, just try to understand here. He would like to drive a car, সে গাড়ি চালাতে চায়। হি, অর্থাৎ তার বরং গাড়ি চালানো ভালো, হ্যাড বেটার বা উড রেদার।
তার বরং গাড়ি চালানো ভালো। দেখেন কতগুলো সেন্টেন্স আমি এখানে লিখলাম, টেন্স, মডাল এবং সেমি মডাল মেনটেন করে। টোটাল এখানে সেন্টেন্স কতগুলো হচ্ছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। 24টা সেন্টেন্স এখানে হয়ে গেছে। তাহলে এই যে 24টা সেন্টেন্স আমি লিখলাম কি দিয়ে, একটা ভার্ব দিয়ে, ড্রাইভ। সেইভাবে যদি আপনি সবগুলো মডেল সেমি মডেলের ব্যবহার করেন, টোটাল 30টারও বেশি সেন্টেন্স আপনার হওয়ার কথা বা হবে। ঠিক আছে? তো এইটা এই প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা অর্থ আপনি পারেন কিনা, প্রত্যেকটা সেন্টেন্সকে নেগেটিভ, ইন্টারোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ করতে পারেন কিনা। যদি এটা আপনি করতে পারেন, যদি এটা আপনি করতে পারেন, তাহলে আপনার ইংলিশে ফ্লুয়েন্সি চলে আসবে। তাহলে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটাকে প্র্যাকটিক্যাল রাইটিং, প্র্যাকটিক্যাল স্পিকিং এ অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করাটা শিখতে হবে। এর বাইরে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিছু নেই। বারবার বলেছি আমি, 12টা টেন্স, 18টা মডেল সেমি মডেল, 30টা স্ট্রাকচার মানে 30টা টাইম। 30টা টাইম মানে একটা পার্টিকুলার ভার্বকে 30 ভাবে ব্যবহার করতে পারা। আর এটা আপনাদের করতে হবে। আমি রিকোয়েস্ট করব সবাইকে, আপনারা নিজেরা যদি এইভাবে একটু প্র্যাকটিস করতে পারেন, এটা আমি করিয়ে থাকি আমার পেইড বেসের স্টুডেন্টদেরকে। আর সবাই তো আর পেইড কোর্স আসবে না। যদি একবার প্র্যাকটিস করতে পারেন, এদেরকে শুধু এইভাবে সেন্টেন্স তৈরি করলে হবে না, প্রত্যেকটা সেন্টেন্সকে দিয়ে ড্রিল প্র্যাকটিস করতে হয়। নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ। কেমন জানেন? মনে করেন এই একটা বাক্য, এটা যদি করি আমি, বিভিন্ন সেন্স আসে। হি হ্যাজ টু ড্রাইভ এ কার মানে কি, তাকে গাড়ি চালাতে হবে। আমি যদি বলি তাকে গাড়ি চালাতে হবে না, তার ইংরেজি কি জানেন? হি ডাজেন্ট হ্যাভ টু ড্রাইভ এ কার। তাকে কি গাড়ি চালাতে হবে? ডাজ হি হ্যাভ টু ড্রাইভ এ কার। তাকে কি গাড়ি চালাতে হবে না? ডাজন্ট হি হ্যাভ টু ড্রাইভ এ কার। তাকে কোথায় গাড়ি চালাতে হবে? ওয়ার ডাজ হি হ্যাভ টু ড্রাইভ এ কার। দেখছেন এই যে কত সেন্স চলে আসে একটা সেন্টেন্স থেকে। যদি ওই ড্রিল প্র্যাকটিস করা যায়, তাহলে দ্রুত ফ্লুয়েন্সি চলে আসে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের বাইরে আর কোনো কিছু নেই। আমরা অনেকেই ল্যাঙ্গুয়েজটা নিয়ে কঠিন কঠিন মনে করি, কত কিছু আছে, কত টপিক আছে, এটা ওটা, বাট নাথিং। আপনি জাস্ট এই বিষয়গুলো প্র্যাকটিস করেন, এগুলোকে প্র্যাকটিক্যাল কনভারসেশন বা স্পিকিং এ আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি কি বললাম? মডেলটা কেন শিখতে হবে, কেন শিখবো, এটা কি বুঝতে পারছেন? একদিনে সব শেখা যায় না। সেন্সটা নিয়ে যান, ধারণাটা নিয়ে যান, বুঝে যান আপনার কি লাগবে। বোঝা গেল? বোঝা গেল? এই যে মডেল এবং সেমি মডেলের ফাংশনটা কি আমি বললাম। এইবার দেখেন, আমি একটা প্র্যাকটিক্যাল রিডিং এর ভিতরে আসব। প্রত্যেকে একটু আমার এই জায়গাটার উপরে, আমার এই বিষয়গুলোর উপরে ফোকাস করবেন বা মনোযোগ দিবেন। এই রিডিংটা আমরা কেন পড়বো বা কেন প্র্যাকটিস করব? দেখেন আমি বারবার বলছি, আমাদের মাদার টাং কি? বাংলা। তো আপনি যখন ইংলিশে, অনেকে আছে ইংলিশে রিডিং প্যাসেজ পড়তে পারেন, পড়ে তার অ্যাকচুয়াল অর্থ বা অ্যাকচুয়াল মিনিং বের করতে পারেন না। এই অ্যাকচুয়াল অর্থ বা অ্যাকচুয়াল মিনিংটা আপনাকে বের করতে হবে, আপনাকে বের করা শিখতে হবে। সেটা কিভাবে শিখবেন? দেখেন, একটা প্যাসেজ যদি আপনি রিড আউট করেন, রিডিং করেন, তাহলে আপনার রিডিং স্কিলের ডেভেলপমেন্ট হবে, আপনার প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে। আপনি বুঝতে পারবেন একটা সেন্টেন্স কিভাবে লেখা হচ্ছে, সাবজেক্ট কতটুকু জায়গা নিয়ে আছে, কোনটা সাবজেক্ট, ভার্ব কোনটা। সেই ভার্ব দেখে আপনি টেন্স আইডেন্টিফাই করতে পারবেন। টেন্স আইডেন্টিফাই করতে পারলেই একমাত্র আপনি একটা ইংলিশ সেন্টেন্স পড়ে তার যে অ্যাকচুয়াল বাংলা মিনিং, সেটা আপনি বের করতে সক্ষম হবেন। এরপর ফ্রেজ এবং ক্লজের ফাংশন আপনি জানবেন। এরপর কি হবে, এখানে যে গল্পটা দেওয়া আছে, এটা খুব সুন্দর একটা গল্প। এই গল্পটা আপনি 2 বা 3 বার পড়ার পর আপনাকে আমার সামনে এটা প্রেজেন্ট করতে হবে সামারি আকারে, যে আপনি কি পড়লেন, কি শুনলেন, কি দেখলেন, সেটা আপনি আপনার মতো করে আমাকে বলেন যে স্যার একটা গল্প পড়েছি, সেটাতে এরকম এরকম কাহিনী ছিল। এটা করলে কি হবে, আপনার নিজের ব্রেইন দিয়ে আইডিয়া জেনারেট করা হবে এবং আপনার স্পিকিং অ্যাবিলিটিটা বাড়বে। তো চলুন আমরা একটু এই গল্পটা পড়ি। এটা আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে করাই, আমি করি না কিন্তু। সেখানে তাদের ভুল হলে আমি সংশোধন করে দিই। তো দেখেন কি বলছে। সুমন ইজ সিটিং অ্যাট দ্য ব্যাংক অফ দ্য সন্ধ্যা রিভার। সুমন একটা সন্ধ্যা নদীর তীরে বসে আছে। সাবজেক্ট কে? সুমন। ভার্ব কে? ইজ সিটিং। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপর অ্যাট কেন বসছে? দ্য ব্যাংক মানে কি? তীর। কিসের তীর? নদীর তীর। যে কোনো প্লেস বা জায়গাকে বোঝাতে মূলত অ্যাট এবং ইন দুইটা প্রেপোজিশন বসে। তুলনামূলক বড় জায়গার আগে ইন বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে। তো এখানে অ্যাট হবে। সুমন ইজ সিটিং অ্যাট দ্য ব্যাংক অফ দ্য সন্ধ্যা রিভার। বলছে ইট ওয়াজ আ বিউটিফুল আফটারনুন। অনেকে ওয়াজ দেখলেই মনে করে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, বাট না, এটা পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা খুব সুন্দর একটা বিকাল ছিল। দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান মেড আপ চার্মিং সিন। বলছে যে বিকালের সূর্যের মৃদু আলো একটা মনোরম দৃশ্য তৈরি করেছিল।
অনেকে এই জিনিসটা বোঝে না। অনেকে মনে করে একটা সেন্টেন্স বা বাক্যে একটা ওয়ার্ডেই একটা সাবজেক্ট হয়, সাবজেক্ট হচ্ছে আই, উই, ইউ, হি, শি, দে, ইট। বাট একটা সাবজেক্ট যে কম্পাউন্ড সাবজেক্ট হতে পারে, একটা সাবজেক্ট যে নাউন ফ্রেজ হতে পারে, এই কনসেপ্টটা নেই। মানে এই বাক্যে এই সান পর্যন্তই কিন্তু সাবজেক্টের অংশ, সান পর্যন্তই সাবজেক্টের অংশ, দেন মেক থেকে মেড এটা ভার্ব, আর চার্মিং সিন এটা অবজেক্ট। তাহলে এর আগে যেটা দেখেন এইখানে মূলত বিষয়টা হচ্ছে এই যে লাইট, এই লাইট শব্দটা মূলত হেড ওয়ার্ড, সাবজেক্ট, মেইন সাবজেক্ট। এটাকে প্রি মডিফাই করছে দা এবং সফট, পোস্ট মডিফাই করছে অফ দা আফটারনুন সান। অর্থাৎ প্রি মডিফাই করা হয়েছে অ্যাডজেক্টিভ দিয়ে, পোস্ট মডিফাই করা হয়েছে প্রেপোজিশন দিয়ে। এইভাবে একটা বড় জায়গা দখল হচ্ছে। অর্থাৎ আপনারা যখন আমার ফ্রি ক্লাসগুলো করছেন, আমি আপনাদের একটা টেকনিক দেখাইছিলাম যে হাউ টু মেক লং সেন্টেন্স ফ্রম শর্ট সেন্টেন্স ইউজিং ডাব্লিউএইচ ওয়ার্ড। আপনি সাবজেক্ট আর ভার্ব বসানোর পর ভার্বকে যদি হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই এগুলো দিয়ে কোশ্চেন করেন, সেন্টেন্স বড় হয়। অর্থাৎ সেটা হচ্ছে অবজেক্টের জায়গা বড় হয়। বাট সাবজেক্টের জায়গা কিভাবে বড় হয়? সাবজেক্টকে বড় করার মাধ্যমে। সাবজেক্ট মানে কি? একটা নাউনকে মডিফাই করার মাধ্যমে। যেমন দেখেন এইখানে তিনটা বাক্য আছে, রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, রহিম একজন মেধাবী ছাত্র। দেখেন সাবজেক্ট কে? রহিম। ভার্ব কে? ইজ। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। এইবার কি বলছে দেখেন, এখানে একটা ওয়ার্ডে সাবজেক্ট। এবার বলছে আ পুয়ার বয় রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, একটা গরিব ছেলে রহিম মেধাবী ছাত্র। এখানে কিন্তু এই চারটা ওয়ার্ড মিলে তখন সাবজেক্ট হচ্ছে। এটাকে বলা হচ্ছে নাউন ফ্রেজ। এটাকে বলা হচ্ছে সো এটাকে বলা হচ্ছে নাউন ফ্রেজ। এরপর দেখেন পরের বাক্যটা, আ পোর বয় রহিম ফ্রম ভিলেজ ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। অর্থাৎ এখানে সাবজেক্ট আমার আরো বড় হচ্ছে। বাট এই যে বড় সাবজেক্টটা কিভাবে হলো? এখানে মেইন ওয়ার্ড বা মেইন সাবজেক্ট বা মেইন হেডওয়ার্ড হচ্ছে কিন্তু রহিম। এটাকে প্রি মডিফাই করছে আ পোর বয়, মানে এই যে তিনটা শব্দ, এই তিনটা শব্দ অ্যাজ এ পার্টস অফ স্পিচ অ্যাজেক্টিভ রহিমকে মডিফাই করছে। আর ফ্রম ভিলেজ এটা প্রেপোজিশন, ফ্রমটা কি? প্রেপোজিশন। তো প্রেপোজিশন দিয়ে পোস্ট মডিফাই হচ্ছে। মানে এইভাবে সাব একটা মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ডের আগে এবং পরে কিছু শব্দ বসে সেই ওয়ার্ডের সাথে কিছু ইনফরমেশন অ্যাড হয়ে একটা বড় সাবজেক্ট তৈরি হতে পারে, যেটাকে কম্পাউন্ড সাবজেক্ট বলা হয়, বা আপনি বলতে পারেন যে নাউন ফ্রেজ। মানে আমরা অনেকেই মনে করি একটা বাক্যের সাবজেক্ট শুধু একটা ওয়ার্ডে হয় বা দুইটা ওয়ার্ডে হয়, মানে আই, উই, ইউ, হি, শি, রহিম, করিম, এইটাই যে সাবজেক্ট, এরকম না। এই সাবজেক্টের স্থান বা সাবজেক্টের জায়গাও বড় হতে পারে বিভিন্ন অ্যাডজেক্টিভ বা এই প্রেপোজিশনের ব্যবহার করে। কার সাথে? নাউনের সাথে। মানে সাবজেক্টের জায়গায় কি বসে? নাউন বা প্রোনাউনই তো বসে। একটা হেড ওয়ার্ড বা একটা মেইন ওয়ার্ড থাকবে, সেটাকে কেন্দ্র করে কিছু ওয়ার্ড বসে সাবজেক্টের জায়গাটা বড় হয়। তো এই হচ্ছে বিষয়। এখন দেখেন কি বলছে, যে দ্য সানলাইট ইজ বিং রিফ্লেক্টেড অন দ্য রিভার। অর্থাৎ সূর্যের আলো, সূর্যের আলো কি বলছে, যে সূর্যের আলো নদীর উপর প্রতিফলিত হচ্ছে। দ্য সানলাইট ইজ বিং রিফ্লেক্টেড অন দ্য রিভার। এবার বলছে দ্য রিভার ওয়াটার ওয়াজ লুকিং। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভের একটা স্ট্রাকচার। প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যে ইংলিশে সাবজেক্টের পরে ভার্ব থাকে। এই ভার্বটা দেখে টেন্স আইডেন্টিফাই করতে হয়, আর টেন্স আইডেন্টিফাই করতে পারলে অ্যাকচুয়াল যে মিনিং এটা বোঝা যায়। দেখেন আমরা শুধু রুলস আর স্ট্রাকচার পড়ি, টেন্স পড়ি, গ্রামার পড়ি, স্ট্রাকচার পড়ি, বাট যেমন আই ইট রাইস, আই এট রাইস, আই উইল ইট রাইস, ওইখানে পড়ে তো কোনো লাভ হবে না। ওই যে টেন্সের স্ট্রাকচার গুলো আপনি প্র্যাকটিক্যাল প্যাসেজে কতটা অ্যাপ্লাই করতে পারছেন, এই প্র্যাকটিক্যাল প্যাসেজ দেখে আপনি তার অর্থ বের করতে পারছেন কিনা, এইখানে সেটার অ্যাপ্লাই আপনি বুঝতে পারছেন কিনা, এইটাই হচ্ছে আপনার রিয়েল লাইফ ইংলিশ। আমাকে বুঝতে হবে। এইখানে যদি আপনি অ্যাপ্লাই করতে না পারেন, ছোট ছোট ইংলিশ শিখে তো কোনো লাভ হবে না। বলছে দ্য রিভার ওয়াটার ওয়াজ লুকিং লাইক অরেঞ্জ জুস। অর্থাৎ নদীর পানিটা কমলার জুসের মতো লাগছিল। সুমন ওয়াজ লুকিং, সুমন ওয়াজ লুকিং অ্যাট দ্য জুসি লুকিং ওয়াটার। সুমন জুসের মতো দেখতে ওই পানির দিকে তাকিয়েছিল। হি ফেল্ট পিস ইনসাইড মাইন্ড। এফ ডাবল ইএল, ফিল এর পাস্ট ফর্ম ফেল্ট, বাংলা অর্থ হচ্ছে সে মনের ভিতর শান্তি অনুভব করলো। পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, সিরাজ হ্যাজ কাম টু সুমন ফিউ মিনিটস এগো। সিরাজ কিছুক্ষণ আগে সুমনের কাছে এসেছে। হ্যাঁ, হি ইজ আ বেস্ট ফ্রেন্ড অফ সুমন, সে সুমনের খুব ভালো বন্ধু। নাও হি ইজ স্ট্যান্ডিং সাইলেন্টলি বিসাইড দ্য সুমন। এখন সে নীরবে সুমনের পাশে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সুমন ডিড নট নোটিস হিজ প্রেজেন্স, সুমন তার উপস্থিতি খেয়াল করেনি, লক্ষ্য করেনি। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা নেগেটিভ সেন্টেন্স। এরকম একটা প্যাসেজ পড়ে
অ্যাকচুয়াল অর্থ বের করার চেষ্টা করতে হবে। সাডেনলি হি লুকড বিহাইন্ড অ্যান্ড স, হঠাৎ সে পিছনে তাকালো এবং দেখলো, দেখছেন বাংলাটা কি, অ্যাকচুয়াল বাংলাটা বলতে হবে। সিরাজ স্ট্যান্ডিং বিসাইড হিম, সিরাজ তার পাশে দাঁড়ানো। সুমন সেইড আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, সুমন বলেছিল আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। পাস্ট কন্টিনিউয়াস, ওয়াই আর ইউ সো লেট, কেন তো দেরি করলে? সিরাজ সেইড, সিরাজ বলল আই কেম 5 মিনিটস এগো, আমি 5 মিনিট আগে এসেছিলাম। ইউ ডিড নট নোটিস মি, তুমি আমাকে নোটিস করনি। সুমন সেইড দ্যাট আই ওয়াজ ভেরি চার্ম টু এনজয় দ্য বিউটি অফ দ্য আফটারনুন, আমি খুবই উৎফুল্ল ছিলাম, খুবই পুলকিত ছিলাম, আনন্দিত ছিলাম বিকালের সূর্যটা উপভোগ করতে। এনজয় মানে উপভোগ করা, টু এনজয় উপভোগ করতে, একটা ইনফিনিটিভ। সিরাজ সেইড আই আন্ডারস্টুড, হ্যাঁ বুঝলাম। আই ওয়াজ অলসো এনজয়িং দ্য বিউটি অফ দ্য আফটারনুন, আমিও বিকালের সৌন্দর্যটা উপভোগ করছিলাম। দ্যাটস ওয়াই আই ডিড নট কল ইউ, এ কারণে আমি তোমাকে কল করিনি। সুমন সেইড উইথ আ শাই, সুমন একটা নিঃশ্বাস নিয়ে বলল সিট বিসাইড মি, আমার পাশে বসো। সিরাজ স্যাট বিসাইড হিজ ফ্রেন্ড সুমন, সিরাজ তার বন্ধু সুমনের পাশে বসলো অ্যান্ড সেইড দ্যাট আই কেম টু ভিলেজ আফটার 3 ইয়ার্স, আমি 3 বছর পর গ্রামে আসলাম। বাট আই অলওয়েজ মিস দ্য পাস্ট ডেজ, কিন্তু আমি সর্বদা অতীতের দিনগুলো মিস করি। দোজ আই পাস্ট অ্যাট ভিলেজ, যেগুলো আমি গ্রামে অতিক্রম করেছি। সুমন সেইড নাথিং, সুমন কিছু বলল না। দ্য অরেঞ্জ কালার্ড লাইট অফ দ্য আফটারনুন সান, দেখছেন এখানে সাবজেক্টের অংশে এই সান পর্যন্ত, যে বিকালের সূর্যের এই কমলা রঙের আলো রিমাইন্ডেড হিজ মেমোরিজ উইথ দ্য সন্ধ্যা রিভার, সন্ধ্যা নদীর সাথে তার স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছিল। রিমাইন্ড মানে মনে করিয়ে দেওয়া, একটা পজিটিভ ভার্ব। সিরাজ সেইড, সিরাজ বলল আফটার হাউ মেনি ডেজ ডিড ইউ কাম টু ভিলেজ, কতদিন পর তুমি গ্রামে এসেছিলে? বলছে 10 ইয়ার্স, 10 বছর। আই নেভার থট দেয়ার উড বি আ মিটিং উইথ ইউ এগেইন, আমি কখনো ভাবিনি যে তোমার সাথে আবার দেখা হবে। বাংলাটা কেমন? আই নেভার থট দেয়ার উড বি আ মিটিং উইথ ইউ এগেইন, আমি কখনো ভাবিনি তোমার সাথে আবার দেখা হবে। আফটার কামিং টু ভিলেজ, গ্রামে আসার পর, আই হার্ড, আমি শুনলাম, ইউ কেম টু ভিলেজ, তুমি গ্রামে এসেছিলে। আই কালেক্টেড ইউর নাম্বার ফ্রম ইউর নিফিউ, নিফিউ মানে কি, ভাতিজা বা ভাইপো, এর থেকে তোমার নাম্বারটা আমি সংগ্রহ করলাম। 3 years ago I came to village in winter vacation, then I asked your number to your nephew, that time he did not know your number, অর্থটা কি, সে সময় সে তোমার নাম্বার জানতো না। আমি যদি বলি জানতো, তখন হতো হি নিউ ইউর নাম্বার। বাট টুডে আফটার কালেক্টিং ইউর নাম্বার আই কলড ইউ, তোমার নাম্বার সংগ্রহ করার পর আমি তোমাকে কল করলাম। ফাইনালি উই মেট ইস আদার আফটার 5 ইয়ার্স, MEET, মিটের পাস্ট ফর্ম মেট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ইস আদার, এটাকে কি বলা হয় জানেন? রেসিপ্রোকাল প্রোনাউন। প্রোনাউনের চ্যাপ্টারে আছে দুইটা, অন অ্যানাদার এবং ইস আদার। দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে সম্পর্ক বোঝালে অন অ্যানাদার বসে, দুইজনের ভিতরে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইস আদার বসে। বলছে ইয়েস উই ডিড, সিরাজ সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস, সিরাজ তার মুখে একটা হাসি নিয়ে বলল ইউ বিকেম ভেরি ফ্যাট, তুমি অনেক মোটা হয়ে গেছো। সুমন সেইড ইউ টু, তুমিও। বলছে ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য চাইল্ডহুড ডেজ দ্যাট উই পাস টুগেদার, তোমার কি শৈশবের দিনগুলো মনে আছে যেটা আমরা একসাথে অতিক্রম করেছি, একসাথে পার করেছি? বলছে অফকোর্স আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ, আমি কখনো ওই দিনগুলো ভুলবো না। নাও এ ডেজ মাই মাইন্ড অলওয়েজ লাইকস টু গো ব্যাক টু দ্য চাইল্ডহুড ডেজ, আমার মন এখন সর্বদা অতীতের দিনগুলোতে ফিরে যেতে চায়। হাউ ইন্টারেস্টিং দোজ ডেজ ওয়ার, কত সুন্দর ছিল ওই দিনগুলো। ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ডেজ উই ফিল অ্যাওয়ে ফ্রম স্কুল, তোমার কি ওই দিনটা মনে আছে আমরা স্কুল পলায়ন করেছিলাম? বলছি ইয়েস আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ, ইফ ইট ইজ পসিবল আই উড গো ব্যাক টু দ্য ডেজ এগেইন, যদি এটা সম্ভব হয় আমি আবার ওই দিনগুলোতে ফিরে যেতাম। আহ উই ক্যান নট গো ব্যাক টু দ্য পাস্ট ডেজ, আমরা অতীতের দিনগুলোতে ফিরে যেতে পারি না। উই অনলি ক্যান রিমেম্বার দ্য মেমোরিজ অফ পাস্ট ডেজ, আমরা অতীতের দিনের স্মৃতিগুলোকে জাস্ট স্মরণ করতে পারি। বলছে ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ডে উই ক্রসড সুইমিং ইন দ্য সন্ধ্যা রিভার ফর দ্য ফার্স্ট টাইম ইন মাইন্ড, তোমার কি মনে আছে আমরা প্রথমবারের মতো সন্ধ্যা নদী পার হয়েছিলাম সাঁতার কেটে? বলছে ইয়েস আই ক্যান সি দ্য পিকচার অফ দ্য ডে, আমি এখনো ওই দিনটাকে দেখতে পারছি আমার সামনে। ওয়াইল উই রিচড দ্য মিড রিভার আই ফেল্ট ভেরি ফ্রাইটেন্ড লুকিং অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, যখন আমরা মাঝ নদীতে পৌঁছেছিলাম আমি খুবই ভয় পেয়েছিলাম নদীর তীর দেখে। বলছে ইয়েস ইউ লাইক টু কাম ব্যাক, আমরা মনে করি না যে লাইক মানে চাওয়া, বাট না, লাইকের মানে পছন্দ করা, মানে লাইকের মানে পছন্দ করা না, শুধু লাইকের মানে চাওয়াও হয়। বলছে তুমি ফিরে আসতে চেয়েছিলে মাঝ নদী থেকে, বাট আই ওয়াজ ডিটারমাইন্ড, কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম টু ক্রস দ্য রিভার, নদীটা অতিক্রম করতে। অ্যান্ড ফাইনালি উই ক্রস দ্য রিভার, এবং অবশেষে আমরা নদীটা অতিক্রম করলাম। শেষ প্রায়, জাস্ট একটু ওয়েট করেন। বলছে ডু ইউ রিমেম্বার সিটিং অন দ্য স্যান্ড উই রোট আওয়ার নেমস অন দ্য স্যান্ড উইথ ফিঙ্গার, তোমার কি মনে আছে বালির উপর বসে
আমরা হাতের আঙুল দিয়ে আমাদের নাম লিখেছিলাম। বলছে উই ফেল্ট লাইক উই কনকোয়ার্ড মেনি থিংস, আমরা এমনটা অনুভব করেছিলাম যে আমরা সবকিছু জিতে নিয়েছি। কনকোয়ার্ড মানে কষ্টার্জিত কোনো জয়, যুদ্ধের মাধ্যমে জয়কে বোঝায়। ডু ইউ হ্যাভ ইন মাইন্ড ইন রিটার্ন জার্নি, তোমার কি ফিরে আসার জার্নিটা মনে আছে? উই মেড আ বোট উইথ দ্য ব্যানানা ট্রিজ, আমরা কলা গাছ দিয়ে একটা নৌকা তৈরি করেছিলাম। উই ক্রসড দ্য রিভার অন আওয়ার রিটার্ন জার্নি রাইডিং দ্যাট বোট, বলছি ইট ওয়াজ দ্য বেস্ট জার্নি ইন মাই লাইফ, এটা আমার জীবনের সেরা একটা জার্নি ছিল। আই রোড মেনি ভেহিকলস লাইক বাইকস কার্স বাট আই ফেল্ট দ্য বেস্ট জয় দ্যাট ডে বাই রাইডিং দ্য বোট মেড বাই ব্যানানা ট্রিজ। সো এইভাবে এই সেন্টেন্স গুলো আর কি হয়ে থাকে। আপনাদের এটা কভার করতে হবে, আপনাদের এটা নেওয়ার চেষ্টা করতে হবে। এই যে আমি পড়ি, আমরা পড়ি না যে আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি, আমি এর আগে পড়াইছি না আপনাদের, আই রোট এ লেটার, আমি চিঠি লিখেছিলাম, আই উইল রাইট আ লেটার, আমি চিঠি লিখবো। এরকম ছোট ছোট রুলস স্ট্রাকচার আমি পড়লাম, সেন্টেন্স প্র্যাকটিস করলাম। বাট সেগুলো যদি আমি এই প্র্যাকটিক্যাল কনটেক্সট থেকে দেখে না বুঝতে পারি, প্র্যাকটিক্যাল কনটেক্সট থেকে দেখে তার অর্থ না করতে পারি, টেন্সটাকে আইডেন্টিফাই করতে না পারি, ওই শেখার ওই ড্রিল প্র্যাকটিসের তো কোনো মানে হয় না। যেমন এই যে বাক্যটা, উই রোট আওয়ার নেমস অন দ্য স্যান্ড উইথ ফিঙ্গার, এই যে রাইট মানে লেখা, রোট মানে লিখেছিলাম, এই জিনিসটা আমরা বুঝতেছি কিনা, এইটাই হচ্ছে বেনিফিট। আপনাকে আমরা যে রুলস প্র্যাকটিস করতেছি, সেটা মডেলের হোক, যে সেটা টেন্সের হোক, ওই যে বললাম যে একটা পার্টিকুলার ভার্ব দিয়ে 30টা সেন্টেন্স আপনি তৈরি করবেন, সেটা নেগেটিভ ইন্ট্রোগেটিভ করা শিখবেন, বাংলা অর্থ জানবেন, এই 30টা সেন্স জানলে 30টা টাইমে একটা ভার্বকে ব্যবহার করতে পারলে আর কিছু শেখা লাগবে না, সবই ঠিক আছে। ওইগুলো শিখে ওইগুলো আপনি যখন প্র্যাকটিক্যাল একটা প্যাসেজে দেখছেন, সেটার সাথে আপনি অ্যাডাপ্ট করতে পারছেন কিনা, এখানে আপনি ওইটা দেখে বুঝতেছেন কিনা যে এটা এই টেন্সে লেখা, বা এই মডেলের সেন্টেন্স, বা এটা প্যাসিভের সেন্টেন্স, এইটা যখন আপনি বুঝতে সক্ষম হবেন, ভার্বটাকে আইডেন্টিফাই করতে সক্ষম হবেন, অ্যাকচুয়াল মিনিংটা বের করতে সক্ষম হবেন, পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে সক্ষম হবেন, তখনই আপনার শেখাটা সার্থক হবে। এই জন্য আমি প্রচুর পরিমাণে প্র্যাকটিক্যাল প্যাসেজ অ্যানালাইসিস করিয়ে থাকি আমার পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে। আমি আবারও আপনাদেরকে বলছি, এগুলো আমি পড়তেছি, আপনি দেখতেছেন, এটা আপনার ভালো লাগতেছে, বাট এই ল্যাঙ্গুয়েজটা দেখা জিনিস না, আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনার ব্রেইন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। আপনি নিজে যদি এগুলো করতে না পারেন, কখনোই ডেভেলপমেন্ট আসবে না। যত ভালো টিচারের কাছে যান, যত ভালো ক্লাস করেন না কেন, আমি পড়াচ্ছি, আপনি দেখতেছেন, আপনার ভালো লাগতেছে, কত সুন্দর গল্প পড়লো, আমি শুনলাম, ইংরেজি শিখতেছি, বুঝতেছি, ভালো লাগতেছে। না, এটা শুনে বুঝে দেখে কাজ হয় না, হাজারটা ক্লাস করলেও লাভ হবে না। সেলফ প্র্যাকটিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। ইউ হ্যাভ টু প্র্যাকটিস a lot. You have to create an idea from your own brain. You have to generate an idea from your own brain. নিজের ব্রেন থেকে আইডিয়া জেনারেট করতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, কোনো অল্টারনেটিভ নেই। এটা আপনি করবেন, সেন্টেন্স পড়বেন, রিডিং করবেন, অর্থ বের করতে সমস্যা হলে আমি আপনার ভুলটা ধরাই দিব। আমি করলে কোনো লাভ হবে না, আপনি পড়লে অ্যাকচুয়াল বেনিফিটটা আপনি পাবেন। নিজে কাজ না করলে কখনো ভাষা শেখা সম্ভব না, শেখা যায় না। আমি এগুলো আপনাদের পাঠিয়ে দিব, আপনার নিজেরা একটু ভেবে দেখবেন যে কথাগুলো বলছি এটা কারেক্ট কিনা। এইবার এইখান থেকে স্পিকিং এর ডেভেলপমেন্টটা কিভাবে আসে জানেন? আমি আরেকটু সময় নেই, আপনারা একটু থাকেন। স্পিকিং এর ডেভেলপমেন্টটা এরকম, মনে করেন আপনি এটা পড়লেন, 2 বা 3 বার পড়ে একটা আইডিয়া নিলেন, নিলেন তো সেইটা আপনি আমার সামনে সামারাইজ করবেন, পারবেন? যে আহ, আমি বললাম যে আপনি এই যে গল্পটা পড়লেন, আপনি কি পড়লেন, আমাকে একটু গল্পটা শোনান তো। এখন মনে করেন আমি ক্যামেরা ঢেকে দিলাম, তো ওই যা পড়ছেন আপনার মনে যা আসে আপনি তাই বলেন, ভুল হোক, গ্রামারের ভুল হোক, আপনি বলেন। কথা বলা শিখতে হবে যে স্যার, নাও আই মিন রিসেন্টলি আই হ্যাভ রেড আ স্টোরি between two friends, and they were talking about their childhood. They were talking about their childhood. So in that story, I read Shumon and his friend আসিফ, না কি নাম, আমার নাম মনে নাই, যাই হোক একটা নাম দিয়ে দিলাম, আহ, সুমন and Arif. They are two friends. They met each other after a long time. Shumon came to village after 3 years, and he said to his friend that he always missed the past days that he passed in the village. So for that reason, they were talking about their childhood memories. One day, they flew from school, and they crossed the Shonda River by swimming, and it was a great journey to their life. After uh, crossing the river, they wrote their name with finger on the sand. After that, they made a banana tree. They made a boat with banana tree.
their return journey was so exciting. They rode this boat made by banana tree and came back from the river. So in this way, they were trying to recall their childhood days or memorize. So it was a memorable journey for them. They were remembering and they were sharing their experience, past experience. So এই যে কয়েকটা কথা আমি বললাম, কয়েকটা সেন্টেন্স আমি বললাম, আমার মনে যা আসছে, আমার ব্রেনে যা আসছে, আমি একবার পড়লাম, পড়ে আমার ব্রেনে এই কথাগুলো আসলো, আমি আমার মতো করে বললাম, আমার মতো করে আমি এটা সামারাইজ করলাম, আমার মতো করে আমি এটা প্রেজেন্ট করলাম। আপনার ভুল হয় হোক, ভুল হবে, সেখান থেকে ডেভেলপমেন্ট আসবে, এটা কোনো বিষয় না। বাট কথা বলতে হবে, আইডিয়া জেনারেট করতে হবে, থট জেনারেট করতে হবে, নিজের মতো করে নেওয়ার চেষ্টা করতে হবে বিষয়গুলোকে। আপনি কতটুকু পারছেন, কতটুকু টেন্সটাকে অ্যাপ্লাই করতে পারছেন, কতটুকু টাইম গুলো ধরতে পারছেন। ওই যে আমি ফার্স্টে বললাম যে দে ওয়ার টকিং অ্যাবাউট দ্যার চাইল্ডহুড, মানে কি, তারা বলছিল তাদের শৈশবের স্মৃতি নিয়ে। এই যে কথাটা আমি বললাম না, দে ওয়ার টকিং, এইটাই হচ্ছে, যারা ইংলিশ পারেন না আপনারা, মানে এইটাই, এই যে অ্যাকচুয়াল টাইমের যে ব্যবহারটা, এইটা আমরা করতে পারি না। মেইন কথা হচ্ছে এটা। আমি একটা বিষয় বলতে যাচ্ছি, একটা বিষয় নিয়ে ইংলিশে কথা বলতে যাচ্ছি, সেই বিষয়টা যে টাইমে বলছি, যে টেন্সে আছে, সেই টেন্স অনুযায়ী সঠিক ভার্বটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি না। এটা পারতে হবে, তাহলে আপনার ডেভেলপমেন্ট আসবে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? আপনারা বুঝতে পারছেন? ভাষাটা কঠিন না, প্লেজারের সাথে শেখেন, আনন্দের সাথে শেখেন, প্র্যাকটিক্যালি শেখেন, অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। বোঝা গেল কি বললাম? ভাই, আরেকটু দেখেন, আরেকটা বিষয় একটু দেখেন, এইটা আপনি পড়বেন। এইটার পাশাপাশি আমি আরেকটা জিনিস করাই থাকি, সেটা হচ্ছে আমার লেখা যে বইটা আছে, ওই বইটাতে, আমার লেখা এই বইটাতে, এই যে বইটা, আহ, এখানে 120 মোস্ট ইফেক্টিভ স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার আছে এই বইটাতে। সো এইটাতে যে 120 মোস্ট ইম্পর্টেন্ট যে স্পোকেন স্ট্রাকচার গুলো আছে, সেটা হচ্ছে এই বইয়ের, আমি একটু বলি আপনাদের, 30 বা 31 নাম্বার চ্যাপ্টারে আছে। এই দেখেন, এই চ্যাপ্টার 31, 100+ মোস্ট স্পোকেন ইংলিশ রুলস অ্যান্ড স্ট্রাকচার প্র্যাকটিস। এটা কি, মানে আমরা ডে টু ডে লাইফে বাংলায় অনেক কথা বলে থাকি, যে কথাগুলো ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারি না। সেইটার উপর ভিত্তি করে 120টা কমন স্ট্রাকচার এবং তার সাথে প্র্যাকটিক্যাল সেন্টেন্স, এবং সেই সেন্টেন্স গুলোকে প্র্যাকটিক্যালি যাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, তার জন্য কনভারসেশন, এবং আপনার সেলফ প্র্যাকটিসের জন্য 7টা করে সেন্টেন্স এখানে দেওয়া আছে। মানে এইটা হচ্ছে আমাদের অপশনাল পার্ট, এটা মেইন পার্ট হিসাবে নিলে হবে না। আমি প্রতিদিন একটা মেইন টপিক পড়াচ্ছি, যেটাই পড়াই না কেন, সেইটার পাশাপাশি যদি এইটা আমরা একটু প্র্যাকটিসে রাখতে পারি 5 মিনিট 7 মিনিটের জন্য প্রত্যেকটা ক্লাসের পাশাপাশি, তাহলে এই 120টা যে মোস্ট ইফেক্টিভ স্ট্রাকচার আছে, এটা ডেভেলপ করতে পারলে আমাদের বেনিফিটটা হচ্ছে, আমরা যখন ইংলিশে কথা বলতে যাব, কথা বলাটা অনেক ইজি হয়ে যাবে আমাদের কাছে। এই ধরনের সেন্স গুলো কেন, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, কেন এটা দেওয়া, এই কথাটাই আমরা বেশি বেশি বলে থাকি আমাদের বিভিন্ন কনভারসেশনে বাংলায়। সেইটা বাছাই যাচাই করে, যাচাই বাছাই করেই এই স্ট্রাকচার গুলো দেওয়া। তো দেখেন এগুলো মানে কিভাবে আপনি ডেভেলপ করতে পারেন। বলছে স্পোকেন রুলস 1, অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার, অর্থ হচ্ছে সেই সাথে এটাও। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন। বলছে লোকটি দয়ালু, সেই সাথে সৎ। দ্য ম্যান ইজ কাইন্ড অ্যাজ ওয়েল অ্যাজ অনেস্ট। মিনা চা বানাতে পারে, সেই সাথে কফিও বানাতে পারে। মিনা ক্যান মেক টি অ্যাজ ওয়েল অ্যাজ কফি। দ্য ছেলেটি চটপটে, সেই সাথে বুদ্ধিমানও। অর্থাৎ আগে সাবজেক্ট, দেন ভার্ব, এরপর অ্যাডজেক্টিভ বা নাউন, এরপর অ্যাজ ওয়েল অ্যাজ, আবার অ্যাডজেক্টিভ বা নাউন। দ্য বয় ইজ স্মার্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। সে ইংরেজি বলতে পারে, সেই সাথে ফ্রেঞ্চও বলতে পারে। সে ক্যান স্পিক ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেঞ্চ। তারা আমাদের খাবার দিয়েছিল, সেই সাথে টাকাও দিয়েছিল। দে গেভ আস ফুড অ্যাজ ওয়েল অ্যাজ মানি। আমার একটি ল্যাপটপ দরকার, সেই সাথে মোবাইলও দরকার। আই নিড আ ল্যাপটপ অ্যাজ ওয়েল অ্যাজ আ মোবাইল। রিনা সুন্দর করে গাইতে পারে, সেই সাথে নাচতেও পারে। রিনা ক্যান সিং অ্যাজ ওয়েল অ্যাজ ড্যান্স বিউটিফুলি। শিক্ষকটি কঠোর এবং সেই সাথে যত্নশীল। দ্য টিচার ইজ স্ট্রিক্ট অ্যাজ ওয়েল অ্যাজ কেয়ারিং। সে ফুটবল খেলে, সেই সাথে ভলিবলও খেলে। হি প্লেস ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ভলিবল। শহরটি সুন্দর এবং সেই সাথে পরিষ্কারও। দ্য সিটি ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ক্লিন। তাহলে এই যে সেন্টেন্স গুলো দেখলেন না, এইবার এই সেন্টেন্স গুলো যাতে আরো পারফেক্ট প্র্যাকটিস হয়, তার জন্য এখানে একটা কনভারসেশন দেওয়া, এটা আপনি কোথাও পাবেন না। দেখেন কি বলছে, দুই বন্ধুর ভিতর
একজন নতুন সহকর্মী অন্যান্য বিষয় নিয়ে আলোচনা। রহিম এবং করিম। রহিম বলছে, ডু ইউ নো দ্য নিউ ম্যানেজার? তুমি কি নতুন ম্যানেজারকে চেনো? হি ইজ অনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ হার্ড ওয়ার্কিং। সে সৎ সেই সাথে পরিশ্রমীও। করিম বলছে, ইয়েস, আই হার্ড হি স্পিক্স ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেঞ্চ। আমি শুনেছি সে ইংরেজির সাথে ফ্রেঞ্চও বলতে পারে। রহিম বলছে, মাই ব্রাদার ইজ আ ডক্টর অ্যাজ ওয়েল অ্যাজ রাইটার। আমার ভাই একজন ডাক্তার সেই সাথে লেখকও। হি অলসো নোজ হিম। সেও তাকে চেনে। করিম বলছে, উই নিড টাইম অ্যাজ ওয়েল অ্যাজ মানি টু ফর আওয়ার নিউ প্রজেক্ট। আমাদের নতুন প্রজেক্টের জন্য সময় এবং সাথে টাকাও দরকার। রহিম বলছে, এক্স্যাক্টলি, আই এম লার্নিং পাইথন অ্যাজ ওয়েল অ্যাজ জাভা নাও টু হেল্প। আহ করিম বলছে, ডিড ইউ ভিজিট দ্য নিউ স্টোর? তুমি কি নতুন দোকানটিতে গিয়েছিলে? দে সেল বুকস অ্যাজ ওয়েল অ্যাজ স্টেশনারি। তারা বই বিক্রি করে, সাথে স্টেশনারিও। রহিম বলছে, ইয়েস, দ্য শপ ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ বিগ। করিম বলছে, আই ইনভাইটেড মাই প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফ্রেন্ডস টু দ্য ওপেনিং পার্টি। আমি আমার বন্ধুদের ইনভাইট উদ্বোধন উদ্বোধন অনুষ্ঠানে দাওয়াত দিয়েছি। আই ইনভাইটেড, সেই সাথে আমার ফ্রেন্ডদেরও, মানে আমার পিতামাতা এবং ফ্রেন্ডদেরও দাওয়াত দিয়েছি। রহিম বলছে, গ্রেট, দে উইল প্রোভাইড লাঞ্চ অ্যাজ ওয়েল অ্যাজ ইভিনিং স্ন্যাক্স। তারা দুপুরের খাবারের সাথে বিকেলের নাস্তাও দিবে। করিম বলছে, আই লাইক টি অ্যাজ ওয়েল অ্যাজ কফি, সো আই উইল এনজয় ইট। আমি চা সেই সাথে কফিও পছন্দ করি, তাই আমার এটা ভালো লাগবে। তো এই যে আমি পড়লাম না, আপনার কাছে অনেক সহজ মনে হচ্ছে, কি বলছে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ। বাট এবার আমি যদি বলি আপনি এই 7টি সেন্টেন্স নিজে করেন তো, সেলফ প্র্যাকটিস করেন, দেখবেন কত জায়গায় আপনার বাধা আসবে। ছেলেটি মেধাবী সেই সাথে বিনয়ীও। আমি আম এবং সেই সাথে কাঁঠালও পছন্দ করি। সে একজন ভালো গায়ক সেই সাথে ভালো অভিনেতাও। তারা আমাদের খাবার সেই সাথে থাকার জায়গাও দিয়েছিল। এই যে খাবার এবং সেই সাথে থাকার জায়গাও দিয়েছিল। আমার বন্ধু ইংরেজি সেই সাথে স্প্যানিশ ভাষাও জানে। গাড়িটি সুন্দর সেই সাথে দ্রুতগামীও। সে একজন ভালো ছাত্র সেই সাথে ভালো খেলোয়াড়ও। এই 7টি সেন্টেন্সের ভিতর আপনি করতে যান, একটা না দুইটা আপনার বেঁধে যাবে, প্রবলেম ফেস করবেন। ওইটাই যখন আপনি ওভারকাম করতে শিখবেন নিজের ব্রেনটাকে অ্যাপ্লাই করে, তখনই আপনার এই জায়গার শেখাটা সার্থক হবে। এটা আমি পড়তেছি, আপনি দেখতেছেন, আপনার কাছে সহজ মনে হচ্ছে, সুন্দর লাগতেছে, বাট নিজে যখন ফেস করবেন তখন জিনিসটা, মানে নিজের ব্রেনটাকে তখন অ্যাপ্লাই করতে হয়। আর একটা জায়গার উপর ব্রেনটা অ্যাপ্লাই করলেই সেটাকে ধরে রাখা যায়। তো এইভাবে 120টা স্ট্রাকচার দেওয়া আছে। প্র্যাকটিক্যাল সেন্টেন্স বাংলা ইংলিশে করা আছে, কনভারসেশন করা আছে, আপনার সেলফ প্র্যাকটিসের জন্য সেন্টেন্স দেওয়া আছে। আপনি কেন পারবেন না? প্রত্যেকটা জায়গা নিয়ে আমি কথা বলবো, আমি দেখাবো। আমি যাদেরকে ল্যাঙ্গুয়েজ শেখাই, প্র্যাকটিক্যালি শেখাই। আগামীকাল না, আগামীকাল একটা ফ্রি ক্লাস থাকবে। আগামী পরশু দিন, আমি আবারও বলছি, পেইড কোর্সের ক্লাসটা শুরু হবে 11 তারিখ, আগামী পরশু দিন থেকে। যদি কেউ এখনো পর্যন্ত অ্যাডমিশন নিতে চান, তারা নিতে পারবেন। 2000 টাকা কোর্স ফি, 1000 টাকা অ্যাডভান্স করে পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। যদি মনে করেন আমি ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হতে চাই, ফ্লুয়েন্ট হতে চাই, নিজের ডেভেলপমেন্টটা আমি করতে চাই, যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ইফেক্টিভ হবে আমার এই কোর্সগুলো। রাত 10টা থেকে 11টা এই টাইমে হবে। তো টোটাল কোর্স ফি 2000 টাকা। যারা পারবেন একবারে দিবেন, যদি না পারেন 1000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। 3 মাসের কোর্স, যদি 3 মাসের ভিতর কমপ্লিট না হয় আপনি আরো টাইম পাবেন, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন থাকতে পারবেন। এবং যে কোনো বয়সের যে কেউ এই ক্লাসগুলো করতে পারেন। আপনি স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট। আরেকটা কথা আমি বলে রাখি, আবারও আমি বলে রাখছি, যে আপনি একদম প্র্যাকটিক্যাল ওয়েতে এই জায়গা থেকে শিখতে পারবেন। যদি মনে করেন এই ল্যাঙ্গুয়েজকে আমি নিজের একটা অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আমার আমি একটা গোছানো পদ্ধতিতে মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে এগোতে চাই, সিকোয়েন্স মেনটেন করে এগোতে চাই। হ্যাঁ, বা এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, আসবেন। এতটুকু বলতে পারে আপনি ব্যর্থ হবেন না ইনশাল্লাহ। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি অ্যান্ড উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। সে আপনি যত দুর্বল থাকেন, যত ইলিটারেট থাকেন, জাস্ট কারেক্ট কিছু স্ট্র্যাটেজি এবং টেকনিক প্র্যাকটিস করার মাধ্যমে, ফলো করার মাধ্যমে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায়। আর আমি অথেন্টিক জায়গাগুলোই দেখাই, যারা আমার ক্লাস করছেন তারা জানবেন। এর বাইরে আমি কোনো কিছু বলি না। অথেন্টিক, ঠিক যেটা লাগবে সেটার উপরেই ফোকাস করে আমি প্র্যাকটিক্যাল ওয়েতে শেখানোর চেষ্টা করি। যে কোনো বয়সের, যে কোনো পেশার আপনারা যে কেউ এটা করতে পারবেন। আমি সেইভাবেই প্র্যাকটিক্যালি ভাষাটা শেখানোর চেষ্টা করব, এবং আপনারা স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। টোটাল 70টা ক্লাস থাকবে পেইড কোর্সে, মেইন কোর্সে। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, 30টা স্পোকেনের উপর, 10টা রাইটিং এর উপর, 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের উপর। এইভাবে ধারাবাহিকভাবে সিকোয়েন্স মেনটেন করে আমি এগোবো। আপনি ব্যর্থ হবেন না। উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। যারা ভর্তি হতে চান এই দুইটা নাম্বারে সেন্ড মানি করে লাস্ট ডিজিট জানাবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, 01997356957, আর হচ্ছে 093868996। আমাকে জানালে আমি পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে অ্যাড করে নিব। আর এই ক্লাসের রেকর্ড পিডিএফ
পিডিএফ ফাইল দিয়ে দিব। দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আগামীকালও সেম টাইমে জয়েন করবেন। আমি প্যাসিভ ভয়েসের উপর একটা ক্লাস নিব, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে আপনাদের জন্য।